যেহেতু ভারতের কয়েকটি উন্নত অর্থনীতির ওপর রপ্তানি নির্ভরতা রয়েছে, সে কারণে আগামী অর্থ বছরের এই উচ্চ মার্কিন শুল্ক একটা বড় ঝুঁকি বলেও মনে করছেন অর্থনীতিবিদদের একটা বড় অংশ। তথ্য বলছে মার্কিন শুল্ক বৃদ্ধির পর 2025 সালের এপ্রিল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি 15% কমেছে। বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানিতে বার্ষিক 10.1% পতন রেকর্ড করা হয়েছে। সুতো এবং কাপড়ের রপ্তানি 11.7% কমেছে। রত্ন এবং গয়না খাতে গ্রোথ কমে মাত্র 0.4% এসে দাঁড়িয়েছে। অন্যদিকে আবার ইলেকট্রনিক পণ্য রপ্তানি 50.5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মার্কিন এই শুল্ক বৃদ্ধির কারণে যে ভারতীয় রপ্তানি অর্থনীতি প্রভাবিত হয়েছে, এই তথ্যই কিন্তু তার প্রমাণ দিচ্ছে। তবে এক্ষেত্রে ভারতের কাছে এখন তুরুপের তাস সদ্য ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি, যে বিষয়ে আগের এপিসোডেই আপনাদেরকে বিস্তারিত জানিয়েছি। এই চুক্তি আবার দুপক্ষের মধ্যে বাণিজ্যের একটা বড় রাস্তা খুলে দিতে চলেছে, যা অবশ্য ভারতীয় রপ্তানির অর্থনীতির গ্রোথকে বাড়াতে সাহায্য করবে। তবে এর সুফল পেতে আরও একটি বছর অপেক্ষা করতে হবে। তবে এই চুক্তির প্রেক্ষিতেই মেক ইন ইন্ডিয়া উদ্যোগটিকে একটি স্লোগান থেকে আরও শক্তিশালী অর্থনৈতিক কৌশলে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হতে পারে। এই বাজেট দেশীয় উৎপাদন বৃদ্ধি, রপ্তানি জোরদার এবং ভারতকে একটি স্থিতিস্থাপক বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির এক অনন্য সুযোগ এনে দিয়েছে, যার মধ্যে শিল্প করিডোর এবং লজিস্টিক হাবগুলোর সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। 2026 সালের বাজেটে উৎপাদন ক্লাস্টারগুলোকে রপ্তানির গেটওয়ের সঙ্গে সংযোগকারী বন্দর, রেলপথ এবং মহাসড়কগুলোর আধুনিকীকরণের জন্য তহবিল বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে। বিশ্বব্যাপী প্রতিযোগিতার লক্ষ্যে ভারতীয় উৎপাদন খাতে উন্নত প্রযুক্তি গ্রহণ করতেই হবে। আর সে কারণে আসন্ন বাজেটে কারখানাগুলোতে অটোমেশন, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে AI ইন্টিগ্রেশনের জন্য ভর্তুকি প্রদানের ব্যবস্থা থাকতে পারে। ভারতের সবচেয়ে বড় শক্তি মানব সম্পদ। 2026 সালের বাজেটে শিল্প চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করা হতে পারে। বিশেষ করে বস্ত্র, গয়না, রাসায়নিক এবং বিমান চলাচল খাতে এই বৃত্তিমূলক প্রশিক্ষণের কর্মসূচি নেওয়া হতে পারে। কারণ এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির মাধ্যমে উপকৃত হতে চলেছে এই সেক্টরগুলো। পাশাপাশি আবার ইউরোপে অবাধ প্রবেশাধিকারের সুযোগ কাজে লাগিয়ে ভারতকে অবশ্যই রপ্তানি সম্প্রসারণ করতে হবে। আসন্ন বাজেটে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মতো প্রকল্পের মাধ্যমে রপ্তানিকারকদের জন্য ঋণ সহায়তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে। এছাড়াও আমদানির ওপর নির্ভরতা হ্রাসের লক্ষ্যে 2026 সালের বাজেটে ইলেকট্রনিক্স, প্রতিরক্ষা সরঞ্জামগুলোর দেশীয় উৎপাদনে অনুদানের ব্যবস্থা থাকতে পারে। এবারের বাজেটে সবুজ উৎপাদনকে গুরুত্ব দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বর্জ্য পুনর্ব্যবহারকারী এবং পরিবেশ বান্ধব প্যাকেজিং ব্যবহারকারী সংস্থাগুলোর জন্য কর ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। ভারতীয় উৎপাদনের মেরুদণ্ড MSME অর্থাৎ ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প। আসন্ন বাজেটে এই ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পগুলোকে বৈশ্বিক সরবরাহের আওতায় আনার লক্ষ্যে স্বল্প সুদে ঋণের সুযোগ প্রদান করা হতে পারে। সেদিক থেকে দেশীয় প্রযুক্তি এবং দেশীয় সংস্থাগুলোকে আরও শক্তিশালী করে তোলাই আসন্ন বাজেটের অন্যতম লক্ষ্য হতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একটি বড় অংশ। তবে সাধারণ মানুষ বাজেটের যে অংশের জন্য মুখিয়ে থাকে, অর্থাৎ আয়কর ব্যবস্থা, তা কি এবার অপরিবর্তিত থাকবে নাকি পরিবর্তন হতে পারে? স্ট্যান্ডার্ড ডিডাকশন কি বাড়তে পারে? গৃহঋণের সুদের উপর ডিডাকশন সর্বোচ্চ সীমা কি বৃদ্ধি পাবে? কোন কোন জিনিসের দাম কমতে আর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে এবারের বাজেটের পর? আর আসন্ন 2026 বিধানসভা নির্বাচনের কারণে আসন্ন কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য বাড়তি বরাদ্দ কিছু থাকছে কি? কেন্দ্রীয় বাজেটের একদিকে যদি তাকিয়ে থাকে শিল্পপতি মহল, তখন অন্যদিকে আবার তাকিয়ে থাকে বেতনভোগী কর্মচারীরা। বাজেট ঘিরে তাদের প্রত্যাশাও থাকে মূলত অর্থ সাশ্রয়ের দিকে।
মধ্যবিত্ত সাধারণ চাকুরিজীবী মানুষ চান তাদের উপার্জিত অর্থ থেকে কিভাবে দুটো টাকা বাঁচানো যায়, আর এক্ষেত্রে তাদের নজর থাকে আয়কর স্ল্যাব, স্ট্যান্ডার্ড ডিডাকশন, গৃহঋণের সুদের হার ইত্যাদির দিকে খেয়াল করে দেখবেন। সে কারণে বাজেটের সমস্ত কিছু বরাদ্দের পর একেবারে শেষের দিকে এসে প্রতীক্ষিত আয়করের এই স্ল্যাবের কথা ঘোষণা করা হয়। গত 2025-26 সালের বাজেটে যে কর ব্যবস্থা ছিল তা ছিল অনেকটা এই রকম। প্রথম 4 লক্ষ পর্যন্ত কর ছিল 0, 4 থেকে 8 লক্ষ পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ পর্যন্ত আয়ে 10%, 12 থেকে 16 লক্ষ পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ আয়ে করের পরিমাণ ছিল 25%, আর 24 লক্ষের ওপর আয়ের ক্ষেত্রে ছিল 30%। বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে নতুন কর ব্যবস্থার অধীনে আয়কর স্ল্যাবে উল্লেখযোগ্য শিথিলতার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। কারণ হিসেবে মনে করা হচ্ছে 2024 এবং 2025 সালের বাজেটে যথেষ্ট কর ছাড় এবং রেয়াত দেওয়া হয়েছে। সে কারণে এবার ওই সেক্টরটি অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। আগের বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেতনভোগী কর্মচারীদের জন্য 75,000 টাকা করা হয়েছিল। নতুন কর ব্যবস্থার অধীনে আসন্ন বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা পর্যন্ত করা হতে পারে। মূলত করদাতাদের ব্যয়যোগ্য আয় বাড়াতে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আসন্ন বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য বর্ধিত সুবিধার ব্যবস্থা থাকতে পারে। এক্ষেত্রে 80TTB ধারার অধীনে ডিডাকশনের সর্বোচ্চ সীমা 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করার সম্ভাবনা রয়েছে। কারণ 80TTB ধারার ডিডাকশনের সীমা বহু বছর আগে শেষবার সংশোধন করা হয়েছিল। মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রবীণ নাগরিকদের ব্যয়যোগ্য আয় বাড়াতে ডিডাকশনের সর্বোচ্চ সীমা বাড়ানোর পাশাপাশি নতুন কর ব্যবস্থায় প্রবীণ নাগরিকদের জন্য বেশ কিছু সুবিধা দেওয়া হতে পারে। এই সমস্ত প্রত্যক্ষ করের পাশাপাশি রয়েছে আবার পরোক্ষ কর, যার মধ্যে উল্লেখযোগ্য জিএসটি। 2025-26 অর্থ বছরে জিএসটি 2.0 চালু হওয়ায় একই সঙ্গে কর রাজস্ব এবং কর পরিপালনও উন্নত হয়েছে। ভারতীয় অর্থনীতিতে কার্যকরী মূলধনের অবাধ প্রবাহ এবং ব্যবসা করার সহজতা নিশ্চিত করার জন্য বিশেষ করে ইনপুট ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে জিএসটি বিধানগুলোর আরও সরলীকরণ প্রত্যাশিত বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। আবার শুল্ক কাঠামোর সরলীকরণ এবং বিশ্বব্যাপী সামঞ্জস্য বিধানের মাধ্যমে শুল্ক নির্ধারণের জটিলতা কমানো এবং আমদানিকারক এবং রপ্তানিকারক উভয়ের জন্যই পরিপালন সহজ করা উচিত বলেও মনে করা হচ্ছে। অস্থির ভূ রাজনৈতিক পরিবেশে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানোর জন্য শুল্ক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। শুল্কের এই সংশোধনের ফলে বেশ কিছু পণ্যের দাম যেমন কমতে পারে, আবার বেশ কিছু জিনিসের দাম আবার বাড়তে পারে। আসুন বাজেটের আগেই একবার বোঝার চেষ্টা করি যে আসন্ন বাজেটের ফলে কোন কোন জিনিসের দাম কমার সম্ভাবনা রয়েছে। দাম কমতে পারে ইলেকট্রনিক্স এবং মোবাইল ফোনের। ব্যাটারি তৈরিতে ব্যবহৃত 28টি পণ্যের ওপর শুল্ক ছাড়ের ফলে ফোন এবং আনুষাঙ্গিক পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। এলইডি এলসিডি টিভির দাম কমতে পারে। ওপেন সেল এবং অন্যান্য অপরিহার্য যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের ফলে টিভি উৎপাদন আরও সাশ্রয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি, স্ক্র্যাপ, কোবাল্ট এবং অন্যান্য মূল উপকরণের ওপর শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। এমনটা হলে বৈদ্যুতিক যানবাহন আরও সাশ্রয়ী হবে। এই মুহূর্তে সরকার চাইছে দেশ জুড়ে ইভির ব্যবহার বৃদ্ধি করতে। সেই লক্ষ্যেই মানুষকে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হতে পারে। আসন্ন বাজেটে ক্যান্সার সহ 36টি গুরুত্বপূর্ণ ওষুধকে মৌলিক কাস্টমস শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম এবং যন্ত্রের ওপর শুল্কর হ্রাস করা হতে পারে। চামড়া এবং জাহাজ নির্মাণ শিল্পকে সুবিধা প্রদান করতে ওয়েট লু লেদার এবং জাহাজ নির্মাণের কাঁচামালের ওপর আমদানি শুল্ক কমানো হতে পারে। হিমায়িত ফিশ পেস্ট এবং ফিশ হাইড্রোলাইসেটের ওপর শুল্কর হ্রাস করা হতে পারে বলে মনে করা হচ্ছে, যার ফলে সামুদ্রিক খাদ্যভিত্তিক পণ্যের উৎপাদন ব্যয় কমতে পারে।
এছাড়াও কিছু সুতির এবং হাতের তৈরি কাপড়ের দাম কমার সম্ভাবনা রয়েছে। কৃষিক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি সারের ওপর ভর্তুকি অব্যাহত থাকতে পারে। অন্যদিকে আবার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে উচ্চমানের যানবাহন এবং তামাকজাত পণ্যের। সুতরাং বলাই যায় যে এবারের বাজেটে মধ্যবিত্ত বেশ কিছু ক্ষেত্রে সুবিধে লাভ করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলা। 26-এর বাজেটের পরেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে নির্বাচন রয়েছে। তার আগে এই বাজেট পেশ হতে চলেছে। ভারতের আর্থিক নীতির সঙ্গে যে ওতপ্রোতভাবে রাজনীতি জড়িয়ে রয়েছে তার আমার বলার কোনো অপেক্ষা রাখে না। খেয়াল করে দেখুন, গত বছর অর্থাৎ 2025 সালের বাজেটের পরেই ছিল বিহারের বিধানসভা নির্বাচন। সে কারণে গত বাজেটে বিহারের জন্য একাধিক বড় ঘোষণা ছিল। এমনকি 2024 সালেও বিহারের পরিকাঠামো উন্নয়নে 60,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার পশ্চিমবঙ্গ কেন্দ্রের শাসক দল বিজেপির কাছে পাখির চোখ। তার উপর আবার বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার ওই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে আসছে। 100 দিনের টাকা সহ বাংলার প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত। সে কারণে আসন্ন বাজেটে বাংলার জন্য বড় কিছু ঘোষণা থাকতে পারে বলে ইতিমধ্যেই কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যেই দেখুন, একাধিক রেল প্রকল্প ঘোষণা করা হয়েছে। মালদা থেকে বন্দে ভারতের স্লিপার ট্রেনের উদ্বোধন করেছেন খোদ প্রধানমন্ত্রী। সেই ট্রেন আবার জুড়েছে গুয়াহাটিকে। অসমেও আবার এবছরই নির্বাচন রয়েছে। এর আগে আবার সিঙ্গুরে এসে বাংলার জন্য একাধিক শিল্প উদ্যোগের কথাও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। রাজ্যের শাসক দল তৃণমূলের তরফে কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তার জবাব দিতে বিজেপির কাছে এখন বড় হাতিয়ার হতে পারে আসন্ন এই বাজেট। ফলে আসন্ন বাজেটে নির্বাচনের ন্যারেটিভ সেট করার একটা প্রচেষ্টা থাকতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। সব মিলিয়ে 2026 সালের বাজেট কেবলমাত্র একটি আর্থিক অনুশীলন নয়। একদিকে যেমন ভারতের অর্থনীতির ভবিষ্যতের জন্য একটি কৌশলগত নীল নকশা, যা দেশের উচ্চ শ্রেণীর পাশাপাশি কৃষি থেকে চাকুরিজীবীদের এগিয়ে যাওয়ার বার্তা বহন করবে। আবার অন্যদিকে রাজনীতির অলিন্দে জনমত গড়ার লক্ষ্যে সহায়ক ভূমিকাও গ্রহণ করতে পারে। সেই অর্থে এই দুইয়ের মধ্যে ব্যালেন্স তৈরি করাই এখন ওই নির্মলা সীতারামনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, তা বলাই যায়। আজ এই পর্যন্তই। নমস্কার।